এখন কী অবস্থা দাঁড়াইছে, কোথায় কালিদাস পণ্ডিত, কোথায় সেই সন্দেহ জাদুঘর, কোথায় সেই বিখ্যাত বিখ্যাত সব, কোথায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এই যে বড় বড় কবি, আল্লামা ইকবাল, বিভিন্ন ধরনের কবি, কেউ ধর্মীয়, কেউ আরবি বিষয়ের কবি, কেউ উর্দু বিষয়ের কবি, কেউ বাংলা বিষয়ের কবি, কেউ ইংরেজি বিষয়ের কবি। তো এই গোটা পৃথিবী আজকে কী হয়ে গেছে। একজন কবি লিখেছিল, থাকবো না বদ্ধ ঘরে, ত্যাগ হয়ে বদ্ধ করতে হবে। তো সেইটা সে কবি লিখেছিল, আজকে সেই সারা পৃথিবী হাতের মুঠোর মধ্যে আমাদের। আর আমেরিকাতে ভোট হচ্ছে, আমরা এখানে বসে দেখতে পাচ্ছি, এখানে বসে কাজ করতেছি, এখানে বসে মন্তব্য করতেছি। এই যে কবি, শিল্পী, সাহিত্যিক, তাদের যে ভবিষ্যৎবাণী, তাদের আধ্যাত্মিক ক্ষমতা, তারা বুঝতে পারে কেমন করে এই বর্তমান যুগে এরকম আসবে, এটা বহু আগে কবি শিল্পীরা বলে গেছে। তারপর ভালোবাসা জিনিসটা তো এখন উঠেই গেছে, যেখানে বিশ্বকবি বলল, সবারে তুই বাড়বে ভালো, নইলে মনের কালো বুঝবে না। কি কথা, সবারে তুই বাড়বে ভালো, নইলে মনের কালো বুঝবে না। এখন কি সব ভালোবাসারও অর্থনৈতিক, বিভিন্ন রাজনৈতিক ভালোবাসার ভাগ হয়ে গেছে। একদিন বলছে রুলার ডাজনার টেল, সত্যিকার ভালোবাসা কোনো চেঞ্জ করতে পারে না। লাভ ইজ পারমানেন্ট, ভালোবাসা হলো স্থায়ী। এই যে আমাদের সব কিছু গবেষণা করা, সে বলে গেল। আর তার সাথে ইংরেজ কবি বলল এই যে রাজনীতির কথা, আর নট এই ড্রপ হলো কৃষ্ণ মিটিল। এই যে মিল, এইগুলো সারা পৃথিবীময় বিভিন্ন ভাষায় বিভিন্ন লেখাপড়া করতে হবে, স্টাডি করতে হবে, গতিধারা বাড়াতে হবে। আল্লাহ একবার এই দেশে একবার আসছে, তিনি এসে বলছে তার মন্তব্য, নামায় হিন্দু, নামায় খ্রিস্টান, নামায় বুদ্ধ, এই কোন জায়গা তুমি চিনতে পারলো না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান। এটা আল্লামা ইকবালের একটা কথা। लोग पे आते हैं दुआ बन के तमन्ना मेरी, दूर दुनिया मेरा दम से अंधेरा हो जाए मेरा उतर के दुनिया। दूर दुनिया আমার সারা পৃথিবী আমার আলোতে যেন আলোকিত হয়ে যাবে। তো আজকে দেখেন সেই তাদের সেই কত বছর আগের কথা, 600 বছর আগের কথা। কহে কবি কালিদাস, হিয়ারের ছন্দ, জানলা দিয়ে ঘর করা যায়, গৃহস্থ বন্ধু। কি কথা, কত সুন্দর, শুনতে ভালো লাগে এবং কত অর্থপূর্ণ। এই কোথায় কালিদাস পণ্ডিত, কোথায় সেই আল্লামা ইকবাল, কোথায় সব এই যে সব। আমি এই গতিধারা বাড়ানোর জন্যে, যেটা আসলে সাবজেক্ট ছিল, সম্প্রতি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন ভাষা, এক ভাষা হয় না, বিভিন্ন ভাষা করতে হয়। সারা পৃথিবীতে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, আর মানুষে মানুষের ভেদাভেদ নাই কহিল যেজন, একে মানুষে মানুষের ভেদাভেদ নাই কহিল যেজন, আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যেজন, এলো ধরায় ধরা দিতে সেই নবী, ব্যথিত মানবের জ্ঞানের ছবি। কি কথা, আজকে সেই কথায় আসছে। বাবুল দাস সাধনা করে লেখে, তার লেখার উদ্দেশ্য তার মানুষে মানুষের ভেদাভেদের উপরে বহু লিখেছে। এই কথা বহু আগে বলা হয়েছে, মানুষে মানুষের ভেদাভেদ নাই কহিল যেজন, আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যেজন, এলো ধরায় ধরা দিতে সেই নবী, ব্যথিত মানবের ধ্যানের। এটা অনুরোধ রাখবো যে বিভিন্ন ভাষা, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন হিংসা দেশ, কবি শিল্পীদের কোনো হিংসা দেশ বলে কিছু নাই, নাথি, কিচ্ছু নাই। এই গতিধারা যেন আমাদের বাড়ি। আমি কবিতা লিখেছি, পাঠ করবো। অধ্যাপক মোহাম্মদ নবী সাহেবের জন্মদিন উপলক্ষে কবিতা। 1350 সাল 21শে কার্তিক মাসে বৃহস্পতিবারে সগুনা গোপীনাথপুরে জন্ম নিলেন শুভ এক ভোরে। পিতামাতা, আত্মীয় স্বজন প্রাণ খুলে দোয়া করে তোমার করে। তুমি পিতামাতার কনিষ্ঠ সন্তান, তাই তো সবে খুশি হয়ে প্রাণ জড় দেখে তব মুখের ছবি।
পিতামাতা খুশি হয়ে আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে নাম রাখিলেন নবী। তুমি পিতামাতার আদরের সন্তান, এ যে প্রকৃতির দান, এ যে আল্লাহর দান। দেখতে এলো পাড়া প্রতিবেশী, পাড়ায় পাড়ায় পড়ে গেল ধুম, কারো চোখে নাই নিদ্রা ঘুম, হয়েছে সবাই খুশি। সেই ছেলেটি একদিন বাজালো নূতন বীণ, সুর ছড়ালো সর্বত্র, ঘরে ঘরে বাংলা। মনমোহিনী মায়া সর্বত্র পড়েছে তার ছায়া, সে যে জ্ঞানের ভাণ্ডার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যোগদান করেন বিখ্যাত নটরডেম কলেজ ঢাকার। বিদ্যাবুদ্ধি দান করেন তিনি, মহান পেশায় লিপ্ত ছিলেন যিনি, সে যে জ্ঞানের পাহাড়। ছাত্রছাত্রীরা তাকে পেয়ে লেখাপড়া করে মনোযোগ দিয়ে, ভক্তি শ্রদ্ধা করে সবে মিলে। শিক্ষকতা জীবনে অবসান হলে নিঃস্ব মজলুমের প্রতি দরদ আছে তাহার দিলে। তাই তিনি সমাজ ও মানুষের সেবায় সর্বদা নিজেকে সঁপে দেয়, যেন বিদ্যাসাগর সমতুল্য। বেড়ায় ঘুরে ঘুরে মজলুমের সেবার করে সর্বদা দেখা যায় তাকে প্রফুল্ল। আমি সময় অভাবে একটা গানও লিখেছিলাম, একটা লাইন বলে ওইটা করতেছি, ওরা একটা গানের কিছুটা লিখেছি, তাই বলছে সুর করে করতে হবে। ধন্য ধন্য মোহাম্মদ নূর নবী, মজলুম জনগণের সেবাকারী রে। বহুদিন আগে সুর, প্রায় 100 বছর আগে এই সুরে লেখা হলো। ধন্য ধন্য নবী, মজলুম জনগণের সেবাকারী রে। ধন্য ধন্য নবী। সমগ্র জীবন ভরে বিদ্যা বুদ্ধি করিলে দান, হে মহান প্রাণ। নিজ সম্পত্তি অর্থ দিয়ে গড়িলে নিজের শিক্ষা প্রতিষ্ঠান। দরিদ্র নিঃস্ব ছাত্রছাত্রীদের করে বিদ্যা দান করিলে জীবন ভরি। সমাজ সেবা জনসেবার করে জীবন দিলে উজাড় করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে স্যারের জন্মদিন আমরা জানি অন্যান্য জন্মদিনের তুলনায় কেজি কম। অন্যান্য জন্মদিন পালন করা হয় কেক কেটে ফুল দিয়ে বিভিন্ন জাতির জন্য, সমাজের জন্য কাজে। এখন বাংলা সাহিত্য বর্তমান এবং মুক্তির কবিতা। আমি শুরু করছি, সরে যায় এই একজন মানুষ, যে আমি তার সুদীর্ঘ জীবনে কখনো আপোষ করতে দেখলাম না। কখনো সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলার জন্য উনি কিন্তু খুব বেশি জনপ্রিয়ও না অনেকের কাছে। কিন্তু তবু আমি বলবো যে স্যার মানে উনি আমাদের সাথে থাকুন। যদিও আমি তরুণ এবং নতুনদের উপর বেশি ভরসা করি, ভরসা করতে চাই, কারণ তারা ভুল করলে আবার সংশোধনের সুযোগ আছে, বয়স্কদের তেমন কোনো সুযোগ নেই। কিন্তু স্যার মানে একটা শুনেছিলাম যে বুড়ো হওয়ার একটা বয়স থাকে, স্যার আর কোনোদিন বুড়ো হবেন না, কারণ স্যার সে পর্যন্ত নিয়ে এসছেন, সবগুলো জায়গায় হালকা করে টাচ করার চেষ্টা করেছেন। তবুও যেহেতু উনি ছড়াকার এবং একজন কবি, সেহেতু ওই কবিতা চর্চা এবং এটাই তার লেখার মধ্যে বেশি। যদি সংস্কৃতিতে যায় তাহলে তো অনেক কিছু, নৃত্য, গীত, সঙ্গীত, গান, অভিনয়, বিতর্ক, মানে আরো অনেক সংস্কৃতির অনেক অনুষঙ্গ এবং আমাদের আবহমান বাংলার যে লোকায়ত যে ঐতিহ্যগুলো, এবং এটা ওই সংস্কৃতি বলতে কিন্তু আমরা বহু গানের কথাও বলতে পারি। বৈরাগী তুই সাগরে ভাষায় দিলে বৈরাগী, বানায়া দিবাই সারি কানের মাকুরি কই বানায়া। আমার কবিতার নাম শিরোনাম হৃদয়। একদিন হঠাৎ একদল লোক আমার পথ আগলে দাঁড়িয়েছিল। কোনো কারণ বুঝে ওঠার আগেই লোকগুলো আমার হাত পা বেঁধে বুকের উপরে চেপে নির্দ্বিধায় 20 লক্ষার ছুরি চালিয়েছিল এলো মাথায়। ফিনকি ঝরা রক্তের সাথে
উপড়ে এনেছিল হৃদয়। আমার অসহ্য যন্ত্রণার গগন বিদারী চিৎকার তাদের অট্টহাসি মিলিয়ে গিয়েছিল বাতাসে। কাকা তরমুজের মতো খালি খালি করে আমার হৃদয় নিয়ে উল্লাস করেছিল তারা, করেছিল প্রগতি শিল্প ভোজনের অনৈতিক হুল্লোড়। সেদিনের সেই সব ঘটনা মনে আছে আমার, কি অনিন্দ কলুষ দেখেছিল বিনষ্টের বিন্যাস। আজ বহুদিন হলো আলোময় এই নগরীতে আমি সেই লোকগুলিকে ধন্য হয়ে খুঁজে পেয়েছি। আমি চাই এরা আমায় খুঁজে পাক, আমি চাই লোকগুলো আমার পথ আগলে দাঁড়াক, ফের আমাকে ধরুক, বাঁধুক, বুক চিড়ে হৃদয় উপড়ে তুলে তরমুজ খালি করুক, খুব যত্ন করে রেখে দিক তাদের নিকট। মানুষ হতে হলে তাদের অন্তত একটা হৃদয় তো থাকা প্রয়োজন। ধন্যবাদ। সাহিত্য, আলোচনা, সংস্কৃতির যে মূল উপধারা, যাকে কেন্দ্র করে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি, অধ্যাপক নুরুন নবী স্যার, সত্যি আমি গর্বিত যে এই ধরনের অনুষ্ঠান কেউই করে না, খুব কম। সেই জন্য আমি প্রথমে গর্বিত। ধন্যবাদ জানাচ্ছি এবং বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কবি আমরা ছোটবেলা থেকে দেখেছি যখন একজন কবি যাচ্ছে, ওনার হাঁটার যে চলন, ওনার যে চাহনি, ওনার যে কথোপকথন, ওনার যে চিন্তাধারা, সবকিছুই কবি বা একটা ভাব বা একটা সাহিত্য বা একটা বিশিষ্ট একটা জ্ঞানী, এটা নিঃসন্দেহে প্রকাশ করা না। অনেক মোচক খেয়েছি, কিন্তু আমরা আরো এগোতে পারতাম। স্যারের একটাই উদ্দেশ্য ছিল যে না, আমরা সৎ, সরল, আইন, গতি, ধারার লক্ষ্য রেখে আমরা তো সব পেরিয়ে আসছি। এখন অত্যাধুনিক যুগ, অত্যাধুনিক যুগেও যে একটা আধুনিক যুগের যে সাহিত্য গতি ধারাকে তিনি ধরে রেখেছেন, এটা তো আমাদের কাছে বিশাল ব্যাপার। তাছাড়াও আমাদের দেশ শুধু আমাদের নামে যে একটা নৃশংস হত্যা মামলা, হত্যা, নৃশংস যে হত্যা চলেছিল, সেই হত্যা যে অভিজ্ঞ যে ঘটনাগুলো রয়েছিল, সেই ঘটনাগুলো সবাই জানে, কিন্তু আবিষ্কার করতে পারেনি। তিনি প্রথম এই পদক্ষেপটা নিয়েছিলেন। আমি ওনার সাথে 1996 সালে তখন প্রথম আমিও ওনার সাথে যোগদান করে ওই কাজগুলো করেছি। তখন আমাদের এমন অবস্থা হতো যে আমরা পুলিশ প্রোটেকশনেও সেখানে যায় সেই সংগঠনগুলো বা সেই জিনিসগুলো আবিষ্কার করতে হয়েছে। এই যে আমাদের যে নিকুঞ্জলাল স্যার, উনিও জানেন ঘটনা যে কিভাবে এই সংগঠনগুলো হয়েছিল। এই আবিষ্কারগুলো একমাত্র সম্মানিত সুধী, সাহিত্য অনুরাগী, বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, আমার শুভেচ্ছা। আজকে সাহিত্য নিয়ে কথা হচ্ছে, বলা হয়েছে সাহিত্য নিয়ে কথা বলতে হবে, কিন্তু সাহিত্যের আমি ছাত্র মানে একেবারে দুর্বল আমি। তবে আমি গল্প করবো আপনাদের সঙ্গে। বাসায় কেউ নেই, এমন অবস্থায় বাবা অফিস থেকে বাসায় এসেছে। আসার পরে ছেলে ট্রিটমেন্টটা অর্ধবধি আমি করেছি বিনা পয়সায়। তোমার লেখাপড়ার খরচ, তুমি 10 বছর পর্যন্ত লেখাপড়া করেছ বিনা পয়সায়, তুমি অর্ধবধিতে খাচ্ছ বিনা পয়সায়, তুমি যে পোশাক পরিচ্ছ বিনা পয়সায়, অফিসে যাওয়ার সময় নিয়ে যায়, অফিস থেকে আসার সময় তোমাকে নিয়ে আসি বিনা পয়সায়। ছেলে এখন সবকিছু প্রায় 1 একর 75 শতক জমি সৃজনী উচ্চ বিদ্যালয়কে দান করেছেন। ইচ্ছা করলে তিনি নিতে পারতেন 1 একর 75 শতক, যেটার দাম কোটি টাকার উপরে। এই সেই ব্যক্তি, হয়তো আমরা তাকে উপযুক্ত সম্মান দিতে পারিনি। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা সমাজের। এবং কোন একজন সাহিত্যিক বলে গিয়েছিলেন
যে বাংলাদেশে গুণী লোকদের সেখানে থাকবে, সাহিত্যকে যারা ভালোবাসবে, দেশকে যারা ভালোবাসবে, স্বাধীন চেতা মানুষ, প্রগতিশীল ব্যক্তি, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, লেখক, সকল স্তরের মানুষ ওখানে থাকবে। সেই ফাউন্ডেশনে একটা বডি থাকবে। এই ফাউন্ডেশনের লক্ষ্য হবে প্রত্যেক বছর জন্মদিনে অধ্যাপক মনোরঞ্জন নবীকে স্মরণ করা, তাকে সম্মানিত করা এবং এই দিনে জয়পুরহাট তথা উত্তরাঞ্চল বা আশেপাশের যারা সাহিত্য অনুরাগী তাদেরকে অনুপ্রেরণা যোগানো। সমাজসেবী, প্রতিবাদী কণ্ঠস্বর, অধ্যাপক আমরা পারি ফাউন্ডেশন থেকে। এই ফাউন্ডেশনের মাধ্যমে মন্ত্রী সাহেব আমাদের মধ্যে কি উঠতে থাকবেন, মৃত্যু অনিবার্য, কি কখন চলে যাবে কি বলা যাবে না। মানুষের মধ্যে আজকেই করা যায়, তবে সংক্ষিপ্ত আকারে শুরু হোক, আমরা আরো পরে করবো। যেভাবে চলাফেরা বা ঘোরাফেরা দেখি, সেটা দোকানে থাকে বা বাজারে থাকে, কখনো কেউ মনে করে না যে স্যার এত বড় হবে একজন ব্যক্তি। খুবই সাধারণ, খুবই সরল এবং খুবই মানে নীরব। আর কি বলবো, আমি ভাষা পাচ্ছি না এই মুহূর্তে। আমি সেই শিখা পুণ্যের জন্য দেহে পুরে অরবি নাই, আমি সেই পাহাড় পুণ্যের জন্য কেঁদে যৌবন হারাই, কেঁদে কেঁদে যৌবন হারাই। আমি সেই বৃক্ষ পুণ্যের জন্য পদবিক্ষত হয়ে বৃষ্টি মেটাই, আমি সেই সমুদ্র পুণ্যের জন্য বিয়ে দেশীয় জলধারা, আমি সেই আকাশ পুণ্যের জন্য মেঘ তাকে ছড়াই, আমি সেই বাতাস পুণ্যের জন্য বিষাক্ত তাকে মুক্ত করাই আমার কাজ। আমি কি ছাড়ের ভয়ে আর বললাম। ধন্যবাদ। নাম ঘোষণা করছেন অ্যাডভোকেট বাবু রবিদাস। তিনি এই লেখা প্রবন্ধের উপরে কিছু কথা বলবেন বলে আমি আশা করি। আসলে আমাদের বিষয়বস্তুর থেকে আমরা সরে যাচ্ছি, মূল বিষয় করে এইটাই, হ্যাঁ না? আমাদের বিষয়বস্তু হলো আমাদের সমাজ চেতনা, সাহিত্যের গতিধারা ইত্যাদি, কিন্তু সেখান থেকে আমরা সরে যায় ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তির প্রশ্নটাই আমরা লিপ্ত হচ্ছি। হয়তো তার মধ্যে কথাবার্তায় তেমন সত্য না থাকলেও কিছু কিছু সত্য আছে, ভদ্রতা করেও কিছু বলতে হয় ভীষণ মিটিংয়ে এসে। আমি সেগুলো ধরলাম না, কিন্তু মূল বিষয়বস্তুর সাথে ওটাকে প্রাধান্য দিয়ে কথা বলে বেশি ভালো হতো সবার জন্য। এখন বক্তব্য দেবেন বাবু রবিদাস। জন্মদিন উদযাপন উপলক্ষে আজকে এই সভায় সভাপতি মহোদয় এবং সরাকার মুস্তাফা আনসারী এবং যারা মঞ্চের সামনে আছে সকলকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার, আদাব, জোহার। সুধীবৃন্দ, আমি স্যারের জন্মদিন উপলক্ষে এই প্রবন্ধের উপরে অনেক সুন্দর সুন্দর কথা আসছে। আমারও আন্দোলন এইটাই, যেমন এখানে কাজী নজরুল ইসলাম কথা উচ্চারণ হয়েছে, আমরা মনে করি কাজী নজরুল ইসলাম যেমন বলেছেন যে বড় বীর বড় উন্নততম শির এখানে আমার এই মতো শির শিক্ষকে মাত্রে বড় বীর বড় মহাবিশ্বের মহাকাশ পানি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক 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 ভেরিয়া খোদা আসন আরশ সেবিয়া উঠে আছি আমি চির বিশ্ব বিধান করে। শহীদ আমরা এবং এখানে আরেকটি বলা হয়েছে আমি সেই দিন হব ক্ষান্ত যেদিন উৎপীড়িতের কণ্ঠ আকাশে বাতাসে ভাঙবে না। আমরা আমাদের লেখনী, আমাদের যে চিন্তা ভাবনা, আমরা মনে করি আমাদের এইরকম হয়ে যেদিন উঠবে আমরা সেই দিন মানুষ এক এবং অভিন্ন এই চিন্তাধারা আমরা করতে পারবো। আমাদের সমাজে দেখবেন যে মানুষ স্বার্থের জন্য অনেক কিছু সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? যে দেখবেন যে উঁচু নিচু, তারপরে দেখবেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই শূদ্র, এই যে শ্রেণী, এই যে একজন বলা হয় যে অস্পৃশ্য, এই যে এগুলো মূলত কিন্তু এগুলো মানুষ কিন্তু এক জায়গা থেকে জন্মগ্রহণ করে আর বড় হয়ে সেই সমাজকে
শোষণ, বঞ্চনা, নির্যাতন করতে থাকে থেকে সে নিজে লাভবান হয়, আর পাশাপাশি এই সকল জাতিদের কিন্তু বঞ্চিত করা হয়। এই কারণে আমরা বলতে চাই যে আমরা এই বঞ্চিত যারা জাতি, এদের মুক্তির জন্য আমাদের আজকে এই লড়াই। এবং এখানে আমি কাজী নজরুল ইসলামের কবিতা আরেকটি বলবো যে মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বেদ বাইবেল চলতেছে ধরি ধরি, অমুক থেকে নাও জোর করে কেড়ে গ্রন্থ কিতাব, যাহারা আনিল গ্রন্থ কিতাব সেই মানুষেরই মেরে বুঝিছে গ্রন্থ, ভণ্ডের দল মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ। এই পৃথিবীতে এই যে আহমেদ লেখছেন ছড়া বই, এই যে যদ্যপি আমার গুরু এর না, তো আপনি যে লিখছেন এটা তো আপনি সৃষ্টি করছেন। কাজী ইসলাম বলছেন যে মানুষ এনেছে গ্রন্থ, সেই গ্রন্থকে পূজা করতেছেন, আর একজন মানুষকে মেরে আপনি বলতেছেন যে এই হলো অছুট জাত, এই হলো ছোট জাত। এটা হয় আগে এই কারণে কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন ঠিক, আর মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ গ্রন্থ আগে আসছে, মানুষ আগে আসছে, মানুষ তো আগে আসছে, মানুষ এসে তো এটা সৃষ্টি করছে। এই জন্য আমরা বলতে চাই যে মানুষ মানুষকে ভালোবাসতে হবে। এবং এই প্রসঙ্গে আপনার লালনের কথা আপনারা শুনবেন যে যা বলছেন যে ব্রাহ্মণ চন্ডাল চামার মুসি সকলে হয় এক জলে সূচি, জমে তো কাউকে ছাড়ে না। দেখেন কি সুন্দর কথা বলতেছেন। সবাই তো যদি হতো ব্রাহ্মণকে আসে ওই যারা জীবন কবজ করে, ব্রাহ্মণকে কবজ করে নিয়ে যাচ্ছে, জীবনটা হরণ করে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা হলো অস্পৃশ্য যান, যেমন সুইপার, হরিজন, এরা তো ওদের কাছে যাওয়ার কথা না, কিন্তু নিয়ম কি হচ্ছে, ওর কাছেও যাচ্ছে, ওই শূদ্রের কাছেও যাচ্ছে, ওই হরিজনের কাছেও যাচ্ছে। তার মানে সৃষ্টির প্রকৃতির নিয়মটা হলো সকলকে সমভাবে তারা কিন্তু প্রয়োগ করতেছে। আর আমরা মানুষ, আমরা ভাবতেছি সে অপবিত্র, অচ্ছুত। এখন দেখেন আমরা সমাজে চামার শব্দ একটা উচ্চারণ করা হয়। আপনারা কি একবার লক্ষ্য করে দিয়েছেন চামার শব্দের অর্থটা কি? একবার ভালো করে লক্ষ্য, ছয়াকার, ময়াকার আর র। আমি বিশ্লেষণ করে যেটা পেয়েছি, ছয়াকারটা হলো চামড়া, প্রত্যেক মানুষের চামড়া আছে, শরীরের চামড়া। ময়াকারটা হলো মাংস, আর রতে হলো রক্ত। এই তিনটা শব্দ মিলে চামা, অর্থাৎ পৃথিবীর সকলেই হচ্ছে চামা, অর্থাৎ তিনটা জিনিসকে গঠিত কিনা প্রত্যেকটা মানুষ। দেখেন তো আপনি প্রত্যেকটা গোগ্রাম চিন্তা করে দেখেন তো, তাহলে আমরা যদি একজনকে বলি অর্থাৎ পশুর চামড়া সিলাই থেকে তাকে বলে চামা, এটা কি ঠিক হলো? আমি মনে করি যে আমাদের সমাজের পুষ্কৃত হতে হবে শত ফুল যখন আমরা ফোটাতে পারবো, আমাদের সমাজকে আমরা পিছিয়ে না রাখে আমাদের এই জাতিকে আমরা আগায় নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমরা মাও সেতুঙ্গের এখানে আমরা একটা কথা বলতেছি, সমাজের শত ফুল ফুটাইতে হবে। এই ফুটানোর মধ্য দিয়ে আমাদের এই সমাজে অন্ধকার, কুসংস্কার, ভেদাভেদ, অস্পৃশ্য এগুলো দূর করতে হবে। এইরকম স্যারের যে জন্মদিনে এই কথাটা বলতে পারতেছি, কিন্তু সবাই কিন্তু অনেকে কিন্তু বুঝবেন না। কাজী নজরুল ইসলাম যে একটি কত বড় মাপের একটি কবি, এটি কিন্তু আমি আগে বুঝতাম না। স্যারের শান্তির পায়ে পায়ে আমি সত্যি কথা বলতেছি, আমি মাস্টার ডিগ্রি যখন পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসি, কিন্তু প্রকৃতপক্ষে ওই বইয়ের যে জ্ঞানটা, ওই জ্ঞান নিয়েই চলতাম। কিন্তু এখন যাই হোক, দু চারটা প্রবন্ধ বাংলাদেশ জাতীয় পত্রিকাতে লেখা এই বই প্রকাশিত হয়। আমি মনে করি এইরকম আরো আপনাদের এই যে বিকশিত হয়ে এইরকম শুধু আমার মতো না, আমি মনে করি স্যারের মতো যখন আমরা হতে পারবো, এই সমাজটাকে আমরা কিছু দিতে পারবো। তো এই বলে স্যার যেন আরো দীর্ঘায়ু আরো হয়, আরো বেশি দিন বাঁচে, মরার তো চিন্তা করে আমরা মনে করি স্যার যেন বেঁচে থেকে আজকে যে প্রস্তাবটা আসলে ফাউন্ডেশন, আমরা মনে করি যারা আমরা অংশগ্রহণ করছি, শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাই যদি আমরা 2-4 হাজার টাকা করে দিয়ে যদি একটা ফান্ড একটা ওই যেটা প্রস্তাব আসলো যে একটা যদি করতে পারি, আমরা মনে হয় যে স্যার এখান থেকে হয়তো যারা দেখবে অনেক প্রতিভা সমাজের মধ্যে লুকিয়ে আছে, যারা ভালো কবিতা লিখতে পারে, প্রবন্ধ লিখতে পারে, তাদের লেখাগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে না।
তারা ওই গ্রামে থেকে গ্রামে ওই যখন মরে যাচ্ছে তখন ওগুলো শের আকারে ওই তারা বই খাতা কিনে ওদের কাছে চিহ্ন করে দেওয়া হচ্ছে। এই ধরনের বঞ্চিত কবিদের, শোষিত কবিদের লেখা যেন প্রকাশিত করা যায়, স্যারের এই ফাউন্ডেশনের মাধ্যমে এরকম একটা ব্যবস্থা আমিও সমর্থন জানাচ্ছি এবং আমিও সহযোগিতা করবো, আপনারা সহযোগিতা করবেন করে আজকে সাহিত্য যে এখানে আলোচনা হলো যে সাহিত্য আলোচনা সভা, আমি মনে করি এই সাহিত্য আমাদের ঘরে ঘরে আমাদের যে চিন্তা ভাবনাটা পৌঁছায় দিতে হবে। তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে আমার নমস্কার, আদাব এবং জোহার। ধন্যবাদ সবাইকে। লেখক এবং অধ্যাপক মনোরম চৌধুরী মহোদয়ের জন্মদিন উপলক্ষে আজকে এই সাহিত্য সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমার সামনে উপবিষ্ট অনেক জ্ঞানী গুণী এবং সাহিত্য বিষয়ক ব্যক্তিত্ব, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মের বন্ধুদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি ছোট মানুষ, বেশি কিছু বলবো না। আজকে আমার শ্রদ্ধেয় গুরুজন জনাব আপনাকে শুরুতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনার প্রতি। অনেক বড় একজন মানুষের অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য, এই ক্ষুদ্র মানুষকে দাওয়াত করার জন্য আমি তার প্রতি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা। তো স্যারের সাথে এর আগে একবার আমার দেখা হয়েছিল অনেক সাহিত্য অনুষ্ঠানে এবং আজকে দ্বিতীয়বার। তো আজকে স্যারের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান, এটা আমি সাফল্যমণ্ডিত হোক এটাই আশা করি এবং স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং স্যার যেন আমাদেরকেও সুনজর দেন এবং আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন তাদের সান্নিধ্যে থেকে এগিয়ে যেতে পারি। স্যারকে আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। তো আমি ছোট মানুষ, কিছু বলবো না। আমার স্বরচিত জন্মদিন ওদের হবে আলো সোহাগ দিয়ে আগিয়ে রাখে বুক, আর শিক্ষক হলে এমন গুরু যিনি আলোর দিচ্ছা, সুজ্ঞান, মানবিকতা, নৈতিকতা আর মূল্যবোধ, যা শিক্ষাগুলো নিকট হতে শেখা। পিতা মাতার পরে তাই উচিত হবে মনে প্রাণে শিক্ষাগুলোকে রাখা। লেখক দেশে মানসম্পন্ন শিক্ষা বিধির অন্যতম, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম নটরডেম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক। বেশি আলোচনা আগে সাড়ে কথা বলবো। মনগুলো আমাদের দরকার অহংকার, সাধারণ মানুষ চিন্তা করি। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমার তেমন জ্ঞান নাই, কিন্তু আমি বিভিন্ন বক্তৃতা যেটা শুনেছি এবং আমার দাদার সাথে মহানবী স্যারের সাথে আমি ঢাকাতে বিভিন্ন সভা সেমিনারে একটু জ্ঞান হচ্ছে। আমি একটা কথা চিন্তা করি তখন থেকে, লেগে রাখছি যে সাধারণত যারা মূর্খ এবং যারা মানে ভঙ্গ শিক্ষিত কিন্তু আসল কাজ করে না, তাদের তারা মানে যেখানেই থাকুক না কেন সমাজে সর্বোচ্চ উচ্চতা যেটা বলা হয় সেটা হচ্ছে তাদের আর কি সর্বোচ্চ বুদ্ধি যেটা, সেটা হচ্ছে আপনার অর্থ, খাদ্য, যৌনতা, ধর্ম আর দুর্নীতি। অর্থাৎ তাদের এই চিন্তাগুলোর মধ্যেই থাকে তারা, তাদের সমাজে যেখানেই থাকুক না কেন, আবার লেখালেখি করুক কিন্তু তাদের চিন্তাটা কিন্তু ওখানেই থাকবে, তাদের বুদ্ধির সর্বোচ্চ উচ্চতা যেটা। এটা আমি মনে করি। এখন আপনারা লেখালেখি করেন, আপনারা একটু বোধহয় দেখেন তো
চিন্তা ভাবনা করে যে এগুলা লেখা যায় নাকি। আমি আবার বলি, মূর্খ বা যারা ভণ্ড শিক্ষিত তারা সমাজের যেখানেই থাকুক না কেন তাদের বুদ্ধি সর্বত্র উচ্চতা বলতে অর্থ, খাদ্য, যৌনতা, ধর্ম আর দুর্নীতি করে আমি যাওয়া পারি না। এটা আমার আপনাদের কাছে অনুরোধ। এই বলে আমি শেষ করতাম না। আমি ছোট মানুষ, আপনারা আমার যদি কথায় কোনো প্রতিক্রিয়া পান, যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সংশোধনী করে দিবেন আশা করতেছি। আর আমি কিছু কখনো বলিনি, এত বড় বলতে চাই আমি, তিনি একজন অনেক জ্ঞানী লোক। তিনি আমাদের সামনে যেভাবে চলাফেরা করেন তা অতি সাধারণ, অতি। আমার জন্মদিন নিজে পালন করার পক্ষপাতী। আমি মনে করি আমি এমন কোনো বিখ্যাত মানুষ হইনি বা এমন কোনো মানুষ নই যে আমার জন্মদিন পালন করতে। আমার জন্ম হয় দরকার ছিল কিনা সেটা নেওয়ার সন্দেহ আছে। বিভিন্ন কাজ একটু করতেই হয়তো মানুষের প্রতি একটা দায়িত্ব এবং অধিকার। তো আমি প্রথম থেকে চিন্তা করি যে সমস্ত কাজকর্মগুলো আমরা জনগণের কল্যাণে ব্যয় করতে পারি। আমরা যে কাজ করি, যে সম্পদ অর্জন করি, এগুলো সব জনগণের কল্যাণে, জনগণের বৃহত্তর মঙ্গলের জুড়ে ব্যয় করতে পারি বা এগুলো আমরা কাজে লাগাতে পারি কিনা জনগণের, সমাজের এবং রাষ্ট্রের। কিন্তু এত সাধ্য আমার নাই। আমার যেটুকু সাধ্য এবং যোগ্যতা আছে সেটুকু আমি চিন্তা করি। আজকের আলোচনায় বিষয়বস্তু দেওয়া হয়েছে সাম্প্রতিক সাহিত্য সংস্কৃতির গতিধারা, বাংলাদেশের সাম্প্রতিক সাহিত্য সংস্কৃতির গতিধারা। বাংলাদেশে বলা হয়েছে যে তার আলোচনাটা একটু সংক্ষিপ্ত করতে পারি। নাহলে পৃথিবীতে সাহিত্য সৃষ্টি হলো কখন থেকে? অক্ষর সৃষ্টি হওয়ার আগে থেকে। পৃথিবীতে আদিম সাম্যবাদী যুগে তখন তো অক্ষর ছিল না, কলম ছিল না, কালি ছিল না, তখনও সাহিত্য ছিল। তখনও মানুষ কল্পনা করেছে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। পরবর্তীকালে কলম তো কখন আবিষ্কার হলো, অক্ষর কখন আবিষ্কার হলো, কাগজ কখন আবিষ্কার হলো, এগুলো হওয়ার পর না লেখালেখি শুরু হয়েছে। এর আগে তো লেখালেখি ছিল না। লেখালেখি কখন শুরু হয়েছে? পৃথিবীতে মানুষের তো আগে কিছুই ছিল না, শুধু হাত এবং পা, চোখ, এছাড়া তো পঞ্চ ইন্দ্রিয় ছাড়া কিছুই ছিল। ধীরে 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 মানুষের আকার ধারণ করেছে। আকার ধারণ করে মানুষ পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। রূপ নেওয়ার পর মানুষের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়ানোর জন্য মানুষের চাহিদা পূরণের জন্য আবার বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়েছে। মানুষ কাজকর্ম করতে থেকেই কাজকর্ম করেছে, তার কিছু সম্পদ দরকার, তার বেঁচে থাকার কিছু জিনিস দরকার, তার খাওয়া দরকার, তার পড়া দরকার, আবহাওয়া থেকে বাঁচার দরকার। আবহাওয়া থেকে বাঁচার জন্য গাছের চামড়াকে জামা বানিয়ে করেছে, গাছের গর্তের মধ্যে ঢুকে থেকেছে আবহাওয়া থেকে বাঁচার জন্য। জমি জমা আবাদ করা তো অনেক আগে শুরু হয়েছে, শুরু করেছে মূলত মহিলারা, নারীরা, শারীরিক সমাজ, তারাই মূলত জমি জমা আবাদ করতে শুরু করেছে। পুরুষেরা শুধু ভোগ করতে হবে। হ্যাঁ, তো যখন জমি জমা আবাদ শুরু হলো, সেই জমি জমার আবাদ যেখানে ভালো হলো, এখানে কারাগারিও শুরু হয়ে গেল। যার শক্তি বেশি সে জমি জমা ভালো ভালো জমি জমা দখল, যার শক্তি কম সে বন্দী হয়ে গেল। মানুষ তখন দুই শ্রেণী থেকে মুক্ত হলো। তখন থেকে শ্রেণী বিভক্ত সমাজ শুরু হলো। একটা শ্রেণী শোষণ করে, অত্যাচার করে, আর একটা শ্রেণী শোষিত হয়, অত্যাচারিত হয়। মানুষ যদি ভাগে বিভক্ত হয়, একটা মনিক আর একটা দাসবাসী। কিন্তু এই যে হলো, চিন্তা কাজ করেছে, মানুষের ভিতরে মাথা মধ্যে চিন্তা কাজ করেছে, এগুলো রেকর্ড করার চেষ্টা চলেছে। পাহাড়ে খোঁজায় কেউ এসেছে, কেউ মানে যেখানে যে সুযোগ পেয়েছে এখানে এই কঠোর চিন্তাগুলো লিখে রাখা অভ্যাস করেছে। তখন থেকেই কিন্তু লেখালেখি শুরু। পরবর্তীকালে গাছের পাতায় লেখা শুরু হয়েছে, পরবর্তীকালে কলম আবিষ্কার হয়েছে, কাগজ আবিষ্কার হয়েছে,
তো কাগজ আবিষ্কার হওয়ার পরে তো মানুষের একটা পৃথিবী বদলে গেছে, কলম আবিষ্কার হওয়ার পর পৃথিবী বদলে গেছে, কালি আবিষ্কার হওয়ার পর পৃথিবী বদলে গেছে, ওটা পৃথিবী বদলে গেছে। বলতে গেলেও কিন্তু মানুষের যে এই যে শ্রেণী স্বার্থ এটা কমেনি। দুটা শ্রেণী, একটা শ্রেণী শোষণ করছে আর একটা শ্রেণী শোষণ করছে। এক শ্রেণীর মানুষ আর শ্রেণীর মানুষকে ব্যবহার করছে নিজের স্বার্থে। এর যেমন পক্ষে দেখা হয়েছে, এর বিপক্ষে হয়েছে, প্রতিবাদ হয়েছে। এই যে গতিধারা কথাটা একটা করতে গতিধারা চিন্তা করা হয়েছে এই জন্য যে এই যে দীর্ঘদিন ধরে যে লেখালেখি হচ্ছে, এটা কি আমরা কিছু ভালো করতে পারছি? কিছু সমাজের কোনো ভালো করতে পেরেছি? আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতির এগুলিকে আমরা কোনো ভালো করতে পারছি? হ্যাঁ, যেমন অপকার হয়েছে তেমন উপকার হয়েছে। লেখালেখির জন্য মানুষের ক্ষতিও হয়েছে এবং উপকার হয়েছে, এবং এত উপকার হয়েছে যে পৃথিবীর মানুষ এখন মুক্তির পর থেকে সব মানুষ মনে করেন আমার মুক্তি দরকার, আমার চিন্তার মধ্যেও মুক্তি দরকার, আমার বেঁচে থাকার মধ্যেও মুক্তি দরকার, তাই না? আমাদের এই সমাজে এই যে আমাদের সমাজের কথাই বলি, একসময় মানুষকে আগুনে পুড়ে বেড়েছে, মানুষের গর্দান কেটে ব্রিজের নিচে দিয়েছে, তাই না? এমনভাবে মানুষের নিষ্ঠুর আচরণ করেছে মানুষের প্রতি মানুষ। আমাদের সমাজে শ্রেণী বিভক্ত হয়েছে, শ্রেণী বিভক্ত মানে কয়েকটা শ্রেণী বিভক্ত হয়েছে। এই যে আমরা যে এখানে চোরডাপদের কথা উচ্চারণ করা হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে। তো চোরডাপদ থেকেই তো সভ্যতা শুরু এখানে, কিন্তু সেই চোরডাপদের মধ্যে স্বার্থপরতা একেবারেই ভরা। মানুষকে কি উপরে শোষণ করবে। হিন্দুদের মধ্যে চারটা ভাগ হয়ে গেল, একটা হলো ব্রাহ্মণ, একটা শূদ্র, একটা বৈশ্য, আর একটা হলো ক্ষত্রিয়। হ্যাঁ, চারটা ভাগ হয়ে গেল। এক ভাগের লোক আরেক ভাগের সাথে কোনো আত্মীয়তা করতে পারে না, তার বাড়িতে খেতে পারে না, তার মেয়ে বিয়ে করতে পারে না, তার ছেলে বিয়ে করতে পারে না। তাহলেই তারা সমাজ থেকে শুধু নয়, পৃথিবী থেকে তারা শুরু হয়। এখনো ইন্ডিয়াতে শুরু দিচ্ছে, আমাদের সমাজে যে বাংলাদেশের একই অবস্থা। এখনো পুরুষ নারীকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে, ব্যক্তিগত সম্পত্তি মনে করে সে যেমন ইচ্ছা তাকে ব্যবহার করে। ঠিক সম্পত্তি গরু, ছাগল, ভেড়া যেমন, তেমনি পুরুষ মানুষ শ্রেণী বিভক্ত হয়ে তারা নিজেরা বেশি শক্তিশালী হওয়ার জন্য তারা দুর্বল শ্রেণীকে তার ব্যবহার করছে এবং তাদের নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে, তাই না? এখন এটা আমি বলছি, আপনারা যারা পুরুষ আছেন নিশ্চয় সবাই পুরুষ, প্রায়ই আমরা আমার খেয়ে যাবেন না, কেননা কথা বলতে গিয়ে কথাগুলো বলতেই হবে, আসি আর কি। তো আমাদের এখন যে সমাজ, সে সমাজের তেমন এখন তো রাজনৈতিক যে উগ্রতা চলছে, আজকে বৈঠক আরো অনেক লোক হতো, কিন্তু দেশের বিশেষ অবস্থার জন্য এত লোক হয়, দেশের এক বিশেষ অবস্থা হতো, তাদের বিশেষ হয়। তো রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, ধর্মনীতি বলেন, সব জায়গাতে একটা প্রচুর উগ্রতা দেখাচ্ছে, আরেক খুবই মানে নমনীয়তা দেখাচ্ছে, দুর্বল সবার কাছে দুর্বল আত্মসমর্পণ। এইটা যাতে না করে তার জন্য আমাদের বিবেক সৃষ্টি করতে হবে, আমাদের বিবেক দরকার। আমাদের এখানে বিবেকের ঘাটতি আছে, বিবেকের অনেক ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ করতে হবে। কে করতে পারে? কে এগিয়ে আসবে? চিন্তাবিদ। তারা চিন্তাবিদ, লেখক, সংস্কৃতি। তারা যদি ঠিক মতো এগিয়ে আসে, তারা যদি ঠিক চিন্তা করে এগিয়ে যায়, তাহলে আমাদের সমাজকে প্রগতির পক্ষে টেনে নেওয়া সম্ভব। আমাদের সমাজকে প্রগতির সমাজে পরিণত করা সম্ভব যদি লেখক শিল্পীরা সামনে এগিয়ে আসে। এখন আমাদের এখানে রক্ষণশীলতা খুবই প্রবল আমাদের সমাজে, গোটা বাংলাদেশে এবং এমনকি জয়পুরে আরও বেশি রক্ষণশীলতা খুব বেশি প্রবল। এখানে ধর্মবাদী চিন্তা, যেটা বলতে গেলে প্রমাণ করতে হয় না, অথচ চালু আছে। এমন কথাবার্তা প্রমাণ করতে চাও বেয়াদবি, চাও একটা অবদান কাজ, তাই না? আসলে বিজ্ঞানসম্মত চিন্তা ছাড়া এই কুসংস্কার থেকে আমরা মুক্ত হতে পারবো। বিজ্ঞানসম্মত চিন্তা মানে কি? আমি যেটা মনে করি যে আমরা যেটা প্রমাণ করতে পারি সেটাই বিজ্ঞানসম্মত।
মানুষের প্রমাণ করার মধ্যে কী শক্তি আছে? 5টা শক্তি আছে। একটা মানুষের শরীরের 5টা অঙ্গ আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ, কান, জিহ্বা, নাক এবং চামড়া। এটা যদি আমরা প্রমাণ করতে না পারি কোনো কিছুর অস্তিত্ব, তাহলে সেই জিনিসের আমরা আমাদের বলার অধিকার নেই যে কথা সত্য। আমি যদি হাত দেখি যে এখানে টেবিল আছে, তাহলে বলবো এটা। আমাদের কোনো কিছু প্রমাণ করার অধিকার নাই যদি আমরা প্রমাণ করতে না পারি। বলার অধিকার নাই, সে সত্য, এটা জিনিসটা সত্য, বলার কোনো অধিকার নেই আমাদের প্রমাণ করতে না পারি। হ্যাঁ, তো আমাদের সমাজে প্রমাণহীন সমাজ চলছে। ভারত গোটাই পৃথিবী। এই যে আমেরিকার ইলেকশন হলো, এটা আমাদের দেশের রাজনীতি নেন। এখানকার সাংবাদিকদের অবস্থা দেখছি, এখানকার টেলিভিশনে যে প্রচারণ সেটা দেখছি, এখানে খবরের কাগজে যেগুলো লেখা হচ্ছে সেটা দেখছি, মনে হয় যে এই দেশটা আমেরিকা, এটা ওদেরই দেশ। ওরাই এই কথা বলার, মানে এই দেশে কথা বলার যোগ্য। ওগুলা কথা না বললে ওরা জীবন সার্থক হবে, এরকম মনে হচ্ছে। আমেরিকার মনোবয়স থেকে আমেরিকাকে এত চিন্তা করছে কিনা জানি না, বাংলাদেশে খুবই চিন্তা করছে। বাংলাদেশ, আমরা আমাদের দেশকে চিন্তা করতেই হবে আমাদের, কিন্তু আমাদের দেশ না আগে চিন্তা করি। এই দেশে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা শুভ, কোনটা অশুভ, এগুলো তো আমাদের চিন্তা করতে হবে। আমাদের সমাজের চিন্তা করতে হবে, আমাদের ব্যক্তিগত জীবনের চিন্তা করতে হবে, এগুলো তো করতেই হবে। এবং আমি এই লেখকদের টেনে নিয়ে আসি এই জন্যে যে লেখকরাই তো এই পৃথিবীকে গড়ে তুলবে এবং তারা তো এই সমাজকে গড়ে তুলবে। তারা তো আদর্শ এবং সমাজ গড়ে তুলবে। তারা বিজ্ঞানভিত্তিক চিন্তা সামনে নিয়ে আসবে। তাদেরই দায়িত্ব হলো এই বিজ্ঞানভিত্তিক চিন্তা শিখিয়ে দেওয়া। আর সেই চিন্তা থেকে আমাদের আজকের বিশেষ নির্ধারণ করেছিলাম যে বাংলাদেশের সাংস্কৃতিক সাহিত্য সংস্কৃতির গতিধারা কোন ধারায় চলছে। আমাদের এখানে অনেক কবি সাহিত্যিক, আমাদের জগন্নাথে 60-এর দশকে, আমি 50-এর দশকে কোনো কবিই খুঁজে পাইনি, কোনো লেখকই খুঁজে পাইনি। একজন লেখক এই যে শ্যামপুরের একজন লিখতে গিয়ে তার বই বাজাপ্ত হয়েছে। বইটার নাম ছিল আম পাতা জাম পাতা আনসার সরকার, তার বই বাজাপ্ত হয়েছে। আমার এক ভাই ছড়ার বই লিখেছেন তার। আর আমরা গোটা এলাকাতে কোনো, আমি হয়তো সব নাম মনে করতে পারছি না, আর কিছু কিছু নাম আছে, হ্যাঁ আরও নাম আছে, অনেকের নাম আছে, অনেক জাতীয় নাম আছে, খুবই কম এবং হাতে কোনো যায় এরকম, তাই না? তার মধ্যে হঠাৎ করে দেখি যে জয়পুরহাটে অনেক কবির সৃষ্টি হয়ে গেছে, অনেক কবি। প্রায় 11টা বই তো আমি পেয়েছি। আর প্রবন্ধ লেখককে আজকে একদিন পেলাম, একটা কবিতার বই, আরেকটা কবিতার বই পেলাম। 13টা আছে জানি না। ওইগুলো কবিতার বই পড়ে আমাদের সমস্যা মাত্র একটা সমস্যা, একটা সমস্যার পর সবাই কবিতা লিখেছে। সেটা সমস্যা হলো তুমি আর আমি সম্পর্ক, একটা মাত্র সমস্যা। আমার মনে হয় এদের কাছে পৃথিবীতে আর কোনো সমস্যা নাই। তার সমস্যা দেখতেও চায় না, চিন্তাও করে না, খালি কীভাবে একজন আরেকজনকে খুশি করবে, কীভাবে ওকে খুশি করবে, এইভাবে মানে লিখে লিখে ফ্ল্যাটারি করে, ফ্ল্যাটারি, তাই না? এ আর গুণ গায়, ওর গুণ গায়, ওর গুণ গায়। তেমনিভাবে এই যে জন্মদিন পালন হচ্ছে, আমার জন্মদিন পালন করবো অবস্থা থেকে মনে হচ্ছে যে বোধহয় কেউ বছরে 2-3 বার করে জন্মদিন পালন, মানে এগুলো লক্ষ্যই হলো হাততালি পাওয়া, এগুলো লক্ষ্যই হলো নিজেকে মানে প্রচার করা, আত্মপ্রচার চালানো, তাই না? সবাই প্রশংসা করবে। আরে এমন মানুষের জন্মদিন আমি পালন করতে যাবো কেন যে হিলি বর্ডারে তোলার কারবারি করে, সে অনেক টাকা টাকা খরচ করছে, কেক কাটছে, ওই কেক আমার কোনো স্বাদ লাগবে কেন? এই যে পাগলঘাটে যারা গরুর দালালি করছে তার জন্মদিনে পালন করতে যাবো কেন? এখানে যারা চাঁদাবাজি করছে সেও তো অনেক টাকা খরচ করে জন্মদিন করছে, সেটা আমি করতে যাবো কেন? জন্মদিন হলেই সেটা যে আনন্দের ব্যাপার ঠিক নয়। আমরা ঢাকা শহরে দেখেছি তো কবির চৌধুরী জন্মদিন পালন করে দেখেছি, ডক্টর আহমদ শহীদপুর জন্মদিন পালন করে দেখেছি, তারপরে সিরাজুল ইসলাম চৌধুরী জন্ম পালন করে দেখেছি। কয়েকদিন আগে বাংলা একাডেমির সভাপতি হলো আবুল কালাম আজাদ, তার জন্মদিন পালন করে দেখেছি। কিন্তু সেই জন্মদিনগুলোতে কোনোই কেক কাটা হয়,
হয়নি। আমি প্রেরণা পেয়েছি ওখান থেকেই যে আমার জন্মদিন যদি কেউ পালন করে কেক কাটতে না করে, হাততালি পাওয়ার জন্য জন্মদিন দরকার নেই। আমাদের যে কথাই হোক, যে কাজই হোক, যে পদক্ষেপই হোক, যদি সমাজের কোনো উপকারে না লাগে তাহলে সেটা করা দরকার। যাই হোক, আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আছেন, আমার ধন্যবাদ জানাতেই হবে। আর অনেকে এইটা আলোচনা করতে গিয়ে আমার অনেক গুণ দিয়েছে, একটা গুণ আমার আছে বলে আমি এখনও মনে করি না, তবুও গুণ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, তাই না? এই যে লেখাটা খুবই সুচিন্তিত লেখা হয়েছে, যদিও বিষয়বস্তু শিরোনামটা একটু বদলে দেওয়া হয়েছে, কিন্তু বিষয়বস্তু একই আছে। খুবই সুচিন্তিত লেখা। এই লেখাটার জন্য আমি লেখককে বুঝতে পারছেন স্যার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের এই মিটিংটাকে মানে অলঙ্কৃত করার জন্য তাকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইনি ইতিহাসের একটার পর একটা ধারা তুলে নিয়ে আসছেন, সেই চর্যাপদ থেকে শুরু করে সে মধ্যযুগের ইনসুলিটাকার থেকে শুরু করে তারপরে একটার পর একটা যুগ আসছে, সেটা আপনি আলোচনা করছেন। এই কবি সুকান্ত এইগুলো নিয়ে আসছেন, তাই না? তারপর সর্বশেষ যেটা পাকিস্তান আমাদের কবিরা ছিলেন, আলতাফ মাহমুদের কথা গেছেন। তারপরে যে আমি কাটতে আসিনি, বিচারের দাঁড়িয়ে নিতে এসেছি। এই যে চট্টগ্রামের লেখক মাহমুদ আলম, বিখ্যাত লেখক হয়েছেন ছিলেন, তো তার লেখাও অত্যন্ত আমাদের গাওয়া সুরক্ষিত লেখা করে। তারপরে আমাদের জীবন থেকে নেওয়ার কথাও তিনি লিখেছেন, জহির রায়হানের। এটা অত্যন্ত উন্নত মানের একটা ফিল্ম, যেটা দেখে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম দ্রুত এগিয়ে গিয়েছে। স্বাধীনতা এগিয়ে নেওয়ার আগে মুহূর্তে তিনি একটা ফিল্ম বাংলাদেশের এই বইটা প্রকাশ করবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনের জন্য। মোরা একটি কুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা 71 সালের লেখা। এটা হলো আব্দুল মাহমুদ লেগেছেন, আমার ঘনিষ্ঠ ছিলেন আপনাদের জন্য। তো তার অনেক গান 71 সালে গাওয়া হয়েছে, মানুষকে প্রেরণা দিয়েছে। তারপরে আরেকজন লেগেছেন, সেটা একেবারেই সেই সময় শেখ মুজিবের যুদ্ধে এই বাংলাদেশের ভাত হারা দাদা রইলে মানচিত্র খাবো, এই বাক্যটাই ব্যবহার করছে। ভাত হারা দাদা রইলে মানচিত্র খাবো, অর্থাৎ এই স্বাধীনতা একটা দাম। এই স্বাধীনতা কী দাম যদি আমরা ভাত না পাই? এই রাগের মাথায় বেঁধে গেছেন, ওনাকে করবে করতে করতে আর সবাই প্রতিবাদ প্রচার করবে, তাই না? এই অবস্থা এখন এই অত্যন্ত সুচিন্তিত বিভিন্ন সময়ের কথা নিয়ে আলোচনা করেছেন। তো মোটামুটিভাবে বক্তব্যটা ফুটে উঠেছে, এই তো এখন আমাদের এরপরে আমি আমার বক্তব্য আর চালব না, আমার আগাম পড়ে গেছে। তো এখন আমাদের সভাপতি সাহেব সামান্য কথা বলে তো মিটিংয়ের পরেও একটু আপনার ধৈর্য ধরে বসে থাকবেন। সামান্য একটু প্যাকেট আছে, সেই প্যাকেটগুলো সবাইকে দেওয়ার পরে দয়া করে সবাই সকলকে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই ব্যাপারটা